ইউ আর মোস্ট ওয়েলকাম টু আই স্কুল। আজকের পর্বে আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের পার্ট 8। এর আগে তোমাদের যেগুলো টাস্ক দেওয়া হয়েছিল সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে কম্বাইন করে তোমাদের ফাইনাল পূর্ণ 50 মানের একটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। আজকে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। তো শুরু করছি আমরা 1 নম্বর কোশ্চেন থেকে। 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভের মেলাও। ক স্তম্ভে দেওয়া আছে কি 1 নম্বর ইয়ং ইতালি, এর সাথে আমাদের মিল খাবে খ নম্বর, খ স্তম্ভের খ নম্বর জোসেফ ম্যাথসিনি। 2 নম্বরের সাথে আমাদের মিল খাবে সেপ্টিল্যাম্প, এর সাথে মিল খাবে হামফ্রি ডেভি। তারপর হচ্ছে ইউটোপীয় সমাজতন্ত্র, এর সাথে ক নম্বরটা সা সিমো। আর লাস্ট যেটা আছে আমাদের রক্ত ও লৌহ নীতি, এর সাথে হচ্ছে বিসমার্ক। হলো আমাদের ক স্তম্ভ। এই 1 নম্বর। এবার দেখো 2 নম্বর সত্য মিথ্যা। 2-এর 1 নম্বরটা ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে, এটা হবে সত্য। 2 নম্বর শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসেবে পরিচিত পায়, এটা সত্য। 3 নম্বর দেখো হিটলারের ভাষায় ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, না এটা মিথ্যা। 4 নম্বরটা অ্যাড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে, এটা সত্য। 3 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। 3-এর 1 ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। 2 নম্বরটা কাদিদ নামক গ্রন্থটি রচনা করেছিলেন ভলতেয়ার। 3 নম্বর ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছিলেন অ্যাডাম স্মিথ। 4 নম্বর 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র দ্বারা ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল রাশিয়াতে। হলো আমাদের 3 নম্বর। নেক্সট 4 নম্বর কোশ্চেন। 2টি বা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি কোশ্চেনের মান 2 করে। 1 নম্বর কিরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন, আমরা উত্তর লিখেছি। 1 নম্বর বিপ্লবের আগে এক শ্রেণীর কর্মচারী ফ্রান্সের প্রদেশগুলির প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্ম পরিচালনার দায়িত্ব পালন করত। এই কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল। এরা ছিল অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। 2 নম্বর লিজিয়ন অফ অনার কি? লিজিয়ন অফ অনার ফরাসি সম্রাট নেপোলিয়ন রাজকর্মচারীদের উৎসাহিত করার উদ্দেশ্যে দক্ষ কর্মচারীদের একটি বিশেষ রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নেন। এই সম্মান লিজিয়ন অফ অনার নামে খ্যাত। 3 নম্বর অর্ডার্স ইন কাউন্সিল কি? অর্ডার্স ইন কাউন্সিল ইংল্যান্ড কর্তৃক ঘোষিত অর্ডার্স ইন কাউন্সিল এর ঘোষণায় বলা হয় যে ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বন্দরে অন্য কোনো দেশের জাহাজ ঢুকতে পারবে না। ঢুকলে সেই জাহাজ ও তার মালপত্র বাজেয়াপ্ত করা হবে। 2 নম্বর কোনো নিরপেক্ষ দেশ ফ্রান্স ও তার মিত্র কোনো দেশের বন্দরে একান্তই জাহাজ পাঠাতে চাইলে সেই জাহাজকে যথার্থ ফি দিয়ে ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স বা আগাম অনুমতি নিতে হবে। 4 নম্বর রিসার্জিমেন্টো কি? উত্তর লিখেছি আমরা। রিসার্জিমেন্টো কার্বোনারি সমিতির মাধ্যমে ইতালিতে এক জাতীয়তাবাদী চেতনার জাগরণ ঘটে এবং আন্দোলনের জন্ম হয়, যাকে বলা হয় রিসার্জিমেন্টো বা পুনর্জাগরণ বা নবজাগরণ। এর মাধ্যমে ইতালির জনগণ তাদের অতীত ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। 5 নম্বর ঘেটো কাকে বলা হতো? ঘেটো ইউরোপে শিল্প বিপ্লবের সময় শ্রমিকরা কারখানার সন্নিকটে নোংরা ও খিঞ্জি এলাকায় বাধ্য হয়ে বাস করত। তাদের অর্থনৈতিক অবস্থা ছিল দারিদ্র্য সীমার নিচে। সমাজে এরা ছিল অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত। এই সকল দরিদ্র শ্রমিকদের বসবাসের স্থানকে বলা হতো ঘেটো। 7 বা 8টি বাক্যে উত্তর দাও। 5-এর 1 নম্বর কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন? জার দ্বিতীয় আলেকজান্ডার যুগ যুগ ধরে নিপীড়িত ভূমিদাসদের দাসত্ব বন্ধন থেকে মুক্তি দেওয়ার জন্য মুক্তিদাতা জার নামে পরিচিত
ঠিক আছে। সিংহাসনে আরোহণের পর জার দ্বিতীয় আলেকজান্ডারের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংস্কার হলো ভূমিদাস প্রথার উচ্ছেদ। রাশিয়ার ইতিহাসে এটা তার এক অক্ষয় কীর্তি। ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। ভূমিদাস প্রথার বিলোপের সিদ্ধান্ত গ্রহণ। জার দ্বিতীয় আলেকজান্ডার সিংহাসনে আরোহণ করে অনুধাবন করলেন যে রাশিয়ার পিছিয়ে পড়ার পিছনে একমাত্র ভূমিদাস প্রথাই দায়ী। রাশিয়ার আইন অনুসারে ভূমিদাসগণ ছিল জমিদারের ব্যক্তিগত সম্পত্তি। মালিকেরা তাদের নিলামে বিক্রয় অথবা শারীরিক পীড়ন করলে রাষ্ট্র তাদের বাধা দিত না। ভূমিদাসরা বংশানুক্রমে ভূমিদাসের কাজ করত। দ্বিতীয় আলেকজান্ডার কর্তৃক ভূমিদাস প্রথা বিলোপের ঘোষণাপত্র। 1861 সালের 19 ফেব্রুয়ারি মুক্তির ঘোষণা দ্বারা জার দ্বিতীয় আলেকজান্ডার জঘন্য দাস প্রথার উচ্ছেদ সাধন করেন। এই ঘোষণা অনুযায়ী ভূমিদাসরা দাসত্ব থেকে মুক্তি পায়। ভূমিদাসরা নাগরিক অধিকার লাভ করে। জমিদারের ভূমির একাংশ ভূমিদাসরা পায় এবং কৃষকরা জীবিকা নির্বাহের সুযোগ পায়। জমিদাররা জমির জন্য ক্ষতিপূরণ সরকারের কাছ থেকে পায়। কৃষকরা 4 বছরের কিস্তিতে এ অর্থ সরকারকে পরিশোধ করবে। হলো 5-এর 1 নম্বর। এর 5-এ 2 নম্বর টিকা লিখতে হবে আমাদের কোড নেপোলিয়ন। কোড নেপোলিয়ন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সংস্কারের কর্মসূচির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ হলো কোড নেপোলিয়ন বা আইনবিধির প্রবর্তন। তার শাসনকালের পূর্বে ফ্রান্সের নানা স্থানে নানা ধরনের বৈষম্যমূলক পরস্পর বিরোধী আইন প্রচলিত ছিল। নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে এক ধরনের ব্যবস্থা চালু করেন। ফ্রান্সের আইন প্রবর্তনের উদ্দেশ্যে 4 জন বিশিষ্ট আইনজীবীর পরিষদ গঠন করেন। এই পরিষদের প্রচেষ্টায় দীর্ঘ 4 বছরের অক্লান্ত পরিশ্রম আইনবিধি সংকলিত হয়, যা কোড নেপোলিয়ন নামে খ্যাত। কোড নেপোলিয়নের গুরুত্ব। একই আইন প্রবর্তন। কোড নেপোলিয়নের সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন ব্যবস্থা চালু করেন। ফলে ফরাসির প্রশাসন একটি সুস্থির রূপ লাভ করে। বিপ্লবের আদর্শকে রক্ষা। ফরাসি বিপ্লবের সময় যে সমস্ত ঘোষণা ও আইনগত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল সেগুলি একটি আইন গ্রন্থে সংকলিত হয়। এইভাবে কোড নেপোলিয়ন এর প্রবর্তন বিপ্লবী আদর্শ রক্ষিত হয়েছিল। 3 নম্বর ফরাসি সমাজের বাইবেল হিসেবে স্বীকৃতি। কোড নেপোলিয়ন ফ্রান্সের বুর্জোয়া শ্রেণীর অধিকাংশ মানুষকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিল। এইভাবে কোড নেপোলিয়ন ফরাসি সমাজের বাইবেল পরিণত হয়। উপসংহার। এইভাবে কোড নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন বিপ্লবের আদর্শগুলিকে বাস্তবায়ন করতে সচেষ্ট হয়েছিলেন। এই আইন সংহিতা কেবল ফ্রান্সেই নয়, ফ্রান্সের সীমানা ছাড়িয়ে ও ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে স্বীকৃতি পেয়েছিল। এই আইনের মাধ্যমে সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না হলেও এই বিষয়ে যে আন্তরিক প্রয়াস লক্ষ্য করা গিয়েছিল তা বিশেষভাবে উল্লেখযোগ্য। 5-এর 3 নম্বর হিটলারের উত্থানের পশ্চাতে কোন কারণগুলি ছিল? 5-এর 3 নম্বর প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানিতে সোশ্যালিস্ট রিপাবলিকান দল রাজতন্ত্রের পরিবর্তে প্রজাতান্ত্রিক সরকার ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে 9 নভেম্বর 1918 খ্রিস্টাব্দে। এই সরকারের আমলেই হিটলারের নেতৃত্বে নেতসি দল জার্মানিতে ক্ষমতা দখল করে। ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতার সুবাদে ভাইমার প্রজাতান্ত্রিক সরকার মিত্রপক্ষের ভার্সাই চুক্তির অপমানজনক শর্তগুলি মেনে নেয় এবং 660 কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে রাজি হয়। সরকারের এই আপোষ রফাকে হিটলারের চরম ব্যর্থতা বলে হিটলার
চরম ব্যর্থতা বলে প্রচার করে তার ন্যাৎসি দলের উত্থানের পথ প্রস্তুত করেন। 2 নম্বর কি? আর্থিক সংকটের সুযোগ। ভার্সাই সন্ধির শর্তানুযায়ী যুদ্ধজনিত কারণে জার্মানির ওপর এক বিশাল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়। ক্ষতিপূরণের এই বিশাল অর্থের যোগানের লক্ষ্যে জার্মানিতে ভাইমার প্রজাতান্ত্রিক সরকার করের হার বাড়ায়। এর ফলে মুদ্রাস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। এই আর্থিক সংকট মোচনের আশ্বাস দিয়ে হিটলারের ন্যাৎসি দল জার্মানিতে ক্ষমতা দখল করে। নেক্সট পয়েন্ট কি? রাজনৈতিক অস্থিরতা কাজে লাগিয়ে। ভাইমার প্রজাতন্ত্রের আমলে জার্মানিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। 1919 থেকে 1928 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিতে মোট 15টি মন্ত্রিসভা ক্ষমতায় আসে। রাজনৈতিক স্থিতিশীলতার আশ্বাস দিয়ে জার্মানিতে হিটলারের নেতৃত্বে ন্যাৎসি দল ক্ষমতা দখল করে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন কি আমাদের? এমস টেলিগ্রাম কি? পাঁচের 4 নম্বর কোশ্চেন, এমস টেলিগ্রাম। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম এমস নামক স্থান থেকে তার প্রধানমন্ত্রী বিসমার্ককে টেলিগ্রামের মাধ্যমে 13 জুলাই 1870 খ্রিস্টাব্দে এই তারিখে একটি খবর পাঠান। এর বিষয় ছিল ফরাসি দূত বেনেদিতির সঙ্গে রাজা প্রথম উইলিয়ামের আলোচনার সারসংক্ষেপ। এইটি ইতিহাসে এমস টেলিগ্রাম নামে খ্যাত। এর ফলে ফ্রান্সের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল এবং জার্মানির ঐক্য সম্পন্ন হয়েছিল। এমস টেলিগ্রামের পটভূমি। একটি দেশীয় ঘটনাকে কেন্দ্র করে এমস টেলিগ্রামের পটভূমি রচিত হয়েছিল। ঘটনাটি হলো স্পেনের সিংহাসন নিয়ে বিরোধ। স্পেনের রানী ইসাবেলার বিরুদ্ধে স্পেনে বিদ্রোহ শুরু হয় এবং রানী সিংহাসনচ্যুত হন 1868 খ্রিস্টাব্দে। এই সময় স্পেনীয়রা প্রাশিয়ার হেহেন জোলার্ন রাজবংশের প্রিন্স লিওপন্ডকে স্পেনের রাজা হওয়ার জন্য অনুরোধ করেন। লিওপন্ড ছিলেন প্রাশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্টনির পুত্র। এমস টেলিগ্রামের ফলাফল। প্রাশিয়ার বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা। এই ঘটনার কথা জানতে পেরে ফরাসি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 15 জুলাই 1870 খ্রিস্টাব্দে। ফ্রান্স প্রাশিয়া যুদ্ধ। অপ্রস্তুত ফ্রান্স হঠাৎ যুদ্ধ ঘোষণা করায় প্রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়। ফ্রাঙ্কফুর্ট সন্ধি 10 মে 1871 এর মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে। তাহলে আমাদের 5-এর 4 নম্বর কোশ্চেন হলো। নেক্সট আমরা চলে যাচ্ছি আমরা 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেওয়া আছে কি, যে 7-8টি বাক্য উত্তর দিতে হবে। একটা কোশ্চেন যার মান হচ্ছে 8। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা উল্লেখ করে। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা। জার্মানি বিপ্লবের পূর্বে তথা নেপোলিয়নের জার্মানি জয়ের আগে জার্মানি প্রায় 300টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। পরবর্তীকালে নেপোলিয়ন সেই রাজ্যগুলি জয় করে পুনর্গঠন করে এবং 300টি রাজ্যকে 39টি রাজ্যে বিভক্ত করে কনফেডারেশন অফ দ্য রাইন নামে একটি রাষ্ট্র সংগঠন করেন। পরবর্তীকালে ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকারের নীতি প্রয়োগ করে জার্মানিকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে পরিণত করে দেওয়া হয় এবং প্রতিষ্ঠিত হয় অস্ট্রিয়া কর্তৃত্ব। পরবর্তী সময়ে বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য সম্পন্ন হয়। রক্ত ও লৌহ নীতির প্রয়োগ। বিসমার্ক যুদ্ধের অনুকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে 1864 থেকে 1870 এই 6 বছরের মধ্যে 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্য সম্পন্ন করেন। ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। প্রথমে স্লেজউইগ ও
হলস্টেইন পুনরুদ্ধারের জন্য বিসমার্ক অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে 1864 খ্রিস্টাব্দে যুদ্ধ করেন এবং ডেনমার্ক পরাজিত হয়। গ্যাস্টিনের সন্ধি দ্বারা প্রাসিয়া পায় স্লেজউইগ এবং অস্ট্রিয়া পায় হলস্টেইন। অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ। গ্যাস্টিনের সন্ধি এমনভাবে করা হয়েছিল যাতে শীঘ্রই অস্ট্রিয়া ও প্রাসিয়ার মধ্যে যুদ্ধ বাধে। সেজন্য বিসমার্ক আগাম প্রস্তুতি ছিলেন। 1866 খ্রিস্টাব্দে প্রাসিয়া সেডওয়ার যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে, ফলে উত্তর ও মধ্য জার্মানি থেকে অস্ট্রিয়ার প্রাধান্য দূর হয়। নেক্সট, ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। এরপর দক্ষিণ জার্মানি থেকে ফ্রান্সের প্রাধান্য দূর করার জন্য বিসমার্ক 1870 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেন। সুডানের যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়ে জার্মানি ত্যাগ করে। মূল্যায়ন। এইভাবে বিসমার্কের ইতিবাচক নেতৃত্বে জার্মানির রাষ্ট্রীয় ঐক্য সম্পন্ন হয়। এই নবগঠিত জার্মানির রাজা হন প্রথম উইলিয়াম। তাহলে আজকে আমাদের ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।